বন্ধুরা, ধ্যান সাধনা করতে গিয়ে এক সাধক কি ভুল করে ফেলে, যার ফলে তার ধ্যান সাধনাতে ব্যাঘাত ঘটে আর সে সময় মতো সফল হতে পারে না। সেই বিষয়ে আজ কিছু ইম্পর্টেন্ট পয়েন্টগুলো জানাবো। যদি কোনো সাধক এই সামান্য মনে হওয়া কিছু কারণগুলোকে লক্ষ্য করে সেগুলোকে যদি মেনে চলে, তো নো ডাউট যে এক সিদ্ধ ধ্যানী সাধক সে হয়েই থাকবে। তো সেই বেসিক পয়েন্টগুলো কি সেগুলো আসুন জেনে নিই। নাম্বার 1, প্রথমে ধ্যানের বিষয়ে নিজের গুরুর কাছ থেকে ভালো মতো সমস্ত খুঁটিনাটি ব্যাপারগুলো জেনে নিতে হয় এবং সেগুলোকে বুঝে সেই অনুসার নিজের মাইন্ডসেট করতে হবে যে আমি ধৈর্যের সাথে এই ধ্যান সাধনা করতে পারবো। তো যদি এক হবু সাধক নিজের মনকে স্থির করে উঠতে পারে, তো তবেই ধ্যানের পথে তাকে এগোনো দরকার, না হলে তার দৃষ্টিতে ধ্যান সাধনা ব্যর্থ মনে হবে। নাম্বার 2, ধ্যান সাধনা করতে গেলে আমি মনে করি যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নিজের আসনকে ঠিক করে ব্যবস্থিত করে রাখতে হয়। নিজের আসন একদম আলাদা হওয়া দরকার। না তো সাধকের আসনকে কেউ নিয়ে তাতে বসাবসি করে, আর না তো সাধক অন্য কারো আসন নিয়ে তাতে বসে। এগুলো লক্ষ্য রাখতে হবে। ইভেন দুই ভাই বা রিলেটিভসও যদি একসাথে ধ্যানে বসছেন, তাও কিন্তু তাদের আসন পৃথক পৃথক ও কেবল নিজস্ব হওয়া দরকার। এর কারণ হচ্ছে সাধক এত দিন কষ্ট করে যে সাধনা করে দেহে ও মনে যে ঊর্জা জমা করেছে, তার বেশ কিছু অংশ আসন শোষিত করে থাকে। তাই সাধকের আসন অন্য কেউ প্রয়োগ করলে সঞ্চিত ঊর্জা ক্ষয় হয়ে যায়। নাম্বার 3, গুরু আদেশিত আসনে ধ্যানে বসবার জন্য কিছু প্রয়োগ করতে হয়। আসন নানান প্রকারের থাকে। গুরু সাধককে আসনের ম্যাটেরিয়াল জানিয়ে থাকেন ও কত মোটা হবে তাও জানিয়ে থাকেন। সাধারণত আসন মোটা রাখতে হয় যাতে ধ্যান সাধনা দ্বারা অর্জিত ঊর্জা ভূমিতে কানেক্ট হয়ে ক্ষয়গ্রস্ত না হয়ে যায়। প্রত্যেক সাধকের দেহে যে অক্ষয় ঊর্জা রয়েছে তাকে সে ধ্যান দ্বারা অর্জিত করেছে, তো সেই ঊর্জাকে ধরে বেঁধে রাখতে হয়, নষ্ট হয়ে যেতে দিতে নেই। নাম্বার 4, কম্বলের আসন, কুশ ঘাসের আসন বা মোটা কাপড়ের বেশ মোটা আসন প্রয়োগ করা শ্রেষ্ঠ, কারণ ধ্যান সাধনাতে সিদ্ধি লাভ করতে আসন ভীষণ হেল্পফুল হয়। এই সব আসনগুলো সাধনা দ্বারা অর্জিত ঊর্জাকে ভূমিতে যেতে দেয় না, এক প্রকারের আর্থিংয়ের কাজ করে। সাধনা হয়ে গেলে নিজের হাতেই আসনকে তুলে ঠিক জায়গাতে রেখে দিতে হয়। গুরু নিজের শিষ্যদের তাদের সাধনা এবং যোগ্যতা অনুসারে কোন জায়গায় বসে কোন সাধনাটা করছে এই সব বিষয়কে লক্ষ্য করে শিষ্যকে সাধককে আসন প্রদান করে থাকেন। তো এই আসনের অনেক মহত্ব। আমি যেসব আসনের কথা বলছি এসব আসন হচ্ছে বিদ্যুৎরোধী ম্যাটেরিয়াল, যার ফলে সাধকের ঊর্জা নিম্নগামী হয় না ও হতে পারে না। নাম্বার 5, যে আসনকে গুরু প্রয়োগ করতে বলেন সেই আসনকে প্রথম দিন পুজো করে নিতে হয়। তার কিছু বিধি আছে, তাই নিজের আসন অদলা বদলি করতে নেই। গুরু মার্গদর্শনে এসব ক্রিয়া শুদ্ধ হয়ে করতে হয়। নাম্বার 6, ধ্যান সাধনা কমপ্লিট হওয়ার পর সঙ্গে সঙ্গে উঠে পড়তে নেই। কিছুক্ষণ চুপচাপ বসে নিজেকে নর্মাল করে নিতে হয়, তারপর উঠতে হয়, নচেত ঊর্জা নষ্ট হবে ও শরীর খারাপও হতে পারে। নাম্বার 7, সাধনা থেকে উঠে নিজের খালি পা জমিতে রাখতে নেই। এতে সাধকের জৈবিক ঊর্জা পৃথিবী দ্বারা টেনে নেওয়া হয়, যাতে সাধকের ঊর্জা ক্ষয় হয়। তাই খড়ম বা কাপড়ের পাদুকা কিছুক্ষণ পায়ে রাখতে হয়। যদি সম্ভব না হয় তো নর্মাল পাদুকা পায়ে দিতে পারেন, অন্যথা পায়ের দ্বারা ঊর্জা ভূমিতে চলে যায়। সাধনার পর সাধনা থেকে উঠার পর 8 ঘন্টা 45 মিনিট পর্যন্ত খালি ভূমিতে খালি পা রাখতে নেই। নাম্বার 8, উলেন আসন, রেশমি আসন সাধকের ঊর্জাকে মোটেও
অপচয় হতে দেয় না এবং তাড়াতাড়ি সিদ্ধি পেতেও এরা সাহায্য করে। আসনের অনেক মহত্ব আছে, সেগুলো বুঝলেই প্রাপ্ত এনার্জিকে বাঁচানো যায়। এখানে আমি আরও একটু বলে দেব যে আগেকার দিনে বা এখনও অনেক পুরনো দিনের যে সাধু সন্তরা আছেন, তারা কিছু জীবজন্তুদের যে চর্ম থাকে, যেমন বাঘের চর্ম ইত্যাদি ইউজ করে থাকে, কিন্তু আজকাল তো সেগুলো অ্যাভেলেবেল হয় না, আর সেগুলোকে ব্যবহার করা নিষেধও রয়েছে। তাই এই নিয়মকে পালন করে চলতে হয়। বেটার এই হয় যে বাকি যে আমি উলেন, কম্বল, রেশমি এইসব যে আসনের কথা বললাম সেগুলো প্রয়োগ করা ভালো। তাছাড়া গুরু যেভাবে আদেশিত করবেন সেইভাবেই চলা অতি উত্তম হয়। নাম্বার 9, ধ্যান সাধনা থেকে উঠেই কিছু খেতে নেই, যেমন জল, চা, পান বা হেভি ডায়েট। কেন খেতে নেই? তার কারণ হচ্ছে আমি যে শ্বাস প্রশ্বাসের কথা সব সময় আমার ভিডিওগুলোতে বলে থাকি, ওপর থেকে সাধক নর্মাল মনে হলেও তার দেহের ভেতরের নাড়ি নক্ষত্রের ক্রিয়াগুলো স্বাভাবিক হতে বেশ কিছুক্ষণ সময় নিয়ে নেয়। তাই কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। সেসব কথা এক সাধক নিজেই অনুভব করে থাকে। যখন তার বডি একদম নর্মাল হয়ে যায়, শ্বাস প্রশ্বাস নর্মাল হয়ে যায়, তারপরে গিয়ে তাকে কিছু খেতে হয়। নাম্বার 10, ধ্যান সাধনা থেকে উঠেই ফোনে কথাবার্তা বা কোনো নির্দেশ বা বিজনেসের কাজকর্মের কথাবার্তা ইত্যাদি করতে নেই। ইভেন বাড়িতেও কারো উপরে রাগারাগি করতে নেই। হার্টকে স্বাভাবিক হওয়ার জন্যে একটু অপেক্ষা করা দরকার। তাই যতক্ষণ শান্ত ও মৌন থাকবেন ততই ভালো। আমি যে ধ্যানের সাধনার পথে যেসব এই বেসিক বিষয়গুলো জানালাম, সেগুলো অতি ছোট মনে হয়, কিন্তু একটু দিশাহীন হলেই এইগুলোই সাধকের ঊর্জা ক্ষমতাকে প্রচুর ক্ষয় করে দেয়। আর এখানেই যদি সাবধান হয়ে যাওয়া যায় তাহলে তো বল্লে বল্লে। মনে রাখা দরকার যে যত ঊর্জা সঞ্চিত থাকবে, ঊর্জাকে যত বাঁচিয়ে রাখা যাবে, সে ততই সাধককে তার গোল অ্যাচিভ করতে সাহায্য করবে। তখন এক সাধক ধ্যান সাধনার পথে অনেক নতুনত্ব অনুভব করতে থাকবে আর ক্রমশ ডানা মেলে চাপে চাপে সফলতার দিকে এগিয়ে যেতে থাকবে। বন্ধুরা, আশা করব আজকের এই বিষয়টি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে, যে ধ্যান সাধনা করবার সময় আমাদেরকে কোন কোন ছোট ছোট কিন্তু মহত্বপূর্ণ নিয়মগুলোকে পালন করতে হয়, আর ধ্যান থেকে উঠবার পরেও আমাদেরকে কতটা সাবধান হতে হয়। তাহলে আজ এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকুন। জয় রঘুনাথজি।